নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে রাজ্য সরকারকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল ছত্তিশগড় সরকার। এই ক্ষেত্রে রাজ্য সরকারকে 15 কোটি টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে ছত্তিশগড় সরকার। সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেসাই। ভারী বর্ষণের কারণে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। রাজ্যে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কঠিন সময়ে ছত্তিশগড়ের জনগণ ও সরকার ত্রিপুরার জনগণ ও সরকারের পাশে দাঁড়িয়েছে। তাই ত্রিপুরা সরকারকে ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টার ক্ষেত্রে 15 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেসাই। এদিকে রাজ্যে বন্যার কারণে উদ্ভূত পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বিষ্ণু দেসাই ও ছত্তিশগড় সরকারকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যে বন্যায় মৃত 32 জনের মধ্যে সর্বাধিক মাটি ধসে মৃত্যু হয়েছে 19 জনের। বন্যার জলে ভেসে মৃত্যু হয়েছে 12 জনের। শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা খোয়াই এবং সিপাহীজলা জেলার বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। ভয়াবহ বন্যায় রাজ্যে এখনো পর্যন্ত মৃত 32 জনের মধ্যে সর্বাধিক মাটি ধসে মৃত্যু হয়েছে 19 জনের। অপরদিকে বন্যার জলে ভেসে মৃত্যু হয়েছে মোট 12 জনের। একজনের মৃত্যু হয়েছে বাড়ি ধসে। শুক্রবার বন্যা পরবর্তী পরিস্থিতির উপর বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে এখনো 329টি ত্রাণ শিবিরে 17,939 জন ক্ষতিগ্রস্ত মানুষ রয়ে গেছেন বলেও জানিয়েছেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। फ्लड के बारे में मैं डेली ब्रीफिंग देता हूं, तो आज भी उसी क्रम में ब्रीफिंग दूंगा। फ्लड की सिचुएशन जो बारिश 19 से 23 अगस्त के बीच में हुई, उसकी वजह से बहुत अनप्रेसिडेंटेड फ्लड आया और पहली बार लगभग 2 हफ्ते में जो गोमती रिवर है उसमें सोनामुरा में उसका जो वाटर लेवल है वो फ्लड लेवल से नीचे गया है। तो ये बहुत खुशी की बात है कि एटलीस्ट जहाँ पर एक पॉइंट बचा हुआ था वहाँ भी वाटर लेवल फ्लड लेवल के नीचे चला गया। आपको पता ही है कि सिचुएशन हाईएस्ट लेवल पे ऑनरेबल चीफ मिनिस्टर एंड देन रिस्पेक्टेड चीफ सेक्रेटरी मॉनिटर करते हैं और पूरा स्टेट जो है नेचुरल कैलामिटी अफेक्टेड एरिया डिक्लेयर्ड है। फॉर्चुनेटली कोई नई डेथ की रिपोर्ट नहीं है, तो आज भी अभी तक जो है टोटल डेथ हैं 32%। 2 पर्सन जो इंजर्ड हैं, 1 पर्सन इज रिपोर्टेड टू बी मिसिंग है। इनमें से जो 32 डेथ हुई हैं उसमें से 19 जो डेथ हैं वो है लैंडस्लाइड की वजह से, 12 डेथ हैं ड्राउनिंग की वजह से और एक जो डेथ हुई है कोलैप्स घर कोलैप्स कर गया पर्सन पे, जिस व्यक्ति पे, उसकी वजह से हुई है। अभी तक 329 रिलीफ कैंप चल रहे हैं जिसमें से 17,939 लोग शेल्टर लिए हुए हैं। तो कल की तुलना में काफ़ी संख्या में शेल्टर से लोग, लगभग 2/3 लोगों ने वापस अपने घर चले गए हैं। तो 24 घंटे में अगर देखा जाए तो 34,967 लोग यानी 34,967 पर्सन अपने घर वापस चले गए और अब सिर्फ 17,939 पर्सन अभी भी शेल्टर हाउसेस में हैं। ये अच्छी खबर है हमारे लिए। और जो हेल्थ और सैनिटेशन के लिए जो रेगुलर एक्टिविटीज़ हैं जैसे कि हेल्थ चेकअप, ब्लीचिंग। রাজ্য সফররত কেন্দ্রীয় প্রতিনিধি দল দুটি ভাগে বিভক্ত হয়ে বন্যা কবলিত সিপাহীজলা জেলা এবং খোয়াই জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে বলেও জানিয়েছেন রাজস্ব দপ্তরের সচিব। मालूम होगा इंटर मिनिस्ट्रियल सेंट्रल टीम आई हुई है, जिसको चेयर कर रहे हैं श्री बीसी जोशी, जॉइंट सेक्रेटरी मिनिस्ट्री ऑफ होम अफेयर्स के 6 मेंबर टीम है। ये टीम कल जो है साउथ त्रिपुरा जिले में और गोमती जिले में भ्रमण किया था, उन्होंने ऑन द स्पॉट असेसमेंट किया था। और आज जो है यही टीम एक उनके 2 हिस्से हैं, तो एक टीम जो है सिपाहीजला जिले में और एक टीम खोई गई हुई है और वहाँ ऑन द स्पॉट वेरिफिकेशन असेसमेंट बोलूँगा कर रही है। এদিকে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য সফররত কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে ক্ষয়ক্ষতির সার্বিক রিপোর্ট কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে সাবমিট করা হবে বলেও জানিয়েছেন আন্তঃ মন্ত্রণালয় প্রতিনিধিরা।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও 2024 পরীক্ষার ফল ঘোষণা করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার গোর্খাবস্তি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী। এবছর বছর বাঁচাও পরীক্ষায় দ্বাদশ মানের পরীক্ষার্থী ছিল মোট 3817 জন। পরীক্ষায় পাশ করেছে 3345 জন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। অপরদিকে দশম মানের পরীক্ষার্থী ছিল 2764 জন, সেখানে পাশ করেছে 1888 জন বলেও জানিয়েছেন তিনি। আগামী 2025 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি 2 সেপ্টেম্বর থেকে শুরু হবে বলেও জানিয়েছেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী। সদলীয় কর্মীদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেলেন কমলপুর যুব মোর্চার মণ্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্য। ঘটনার জের গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। শুক্রবার এই ঘটনার প্রতিবাদ করে পুলিশের দ্বারস্থ হন যুব মোর্চার মণ্ডলের অন্যান্য নেতারা। জানা যায়, বৃহস্পতিবার রাতে কমলপুর যুব মোর্চার মণ্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন দলেরই আরেক স্বঘোষিত নেতা সচল গোপ ও তার দলবল। মণ্ডল সভাপতিকে হুমকির প্রতিবাদ করে শুক্রবার কমলপুর থানায় এসডিপিও আয়ুষ শ্রীবাস্তবের নিকট ডেপুটেশন দেন কমলপুর যুব মোর্চার মণ্ডল সহ সভাপতি জয়দীপ মজুমদার, যুব মোর্চার মণ্ডল সাধারণ সম্পাদক দীপঙ্কর সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা। ঘটনার যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য পুলিশের কাছে দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন যুব মোর্চার মণ্ডল সহ সভাপতি জয়দীপ মজুমদার। কমলপুরের মতো শান্তিপ্রিয় জায়গায় এই ধরনের ঘটনাকে যুব মোর্চার মণ্ডল নেতৃত্ব মেনে নেবে না বলে যুব মোর্চার নেতারা জানান। তবে কী কারণে এই দলীয় বিশৃঙ্খলা ও কোন্দল শুরু হয়েছে সেই বিষয় নিয়ে অবশ্য মুখে কুলুপ আঁটেন যুব মোর্চার মণ্ডল নেতারা। আমরা যুব মোর্চার সবাই এখানে উপস্থিত আছি, আমরা সবাই এই জিনিসটাকে ভালো চোখে দেখছি না, আমাদের কাছে খুবই বাজে লাগছে জিনিসটা। কেন, কি কারণে এই হামলাটা? এটা কি কারণে হয়েছে তার জন্য আমরা এডিবি সাহেবের কাছে এসেছি যে আপনি তদন্ত করুন, তদন্ত করে কি কারণে এমন হঠাৎ করে কেউর বাড়িতে গিয়ে এইভাবে অত্যবসায় গালিগালাজ বা দেখে নেওয়ার হুমকি। দলীয় কোন্দল নিয়ে নীরব মহকুমার অন্যান্য বিজেপি নেতারা। তবে মোর্চার মণ্ডল সভাপতিকে মারার হুমকির ঘটনার পর স্থানীয় বিজেপিতেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। কমলপুর থেকে দেবজিৎ গুহ রায়ের রিপোর্ট, নিউজ নাও। বিভিন্ন স্থানে দলবিরোধী কার্যকলাপের বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষায় এবার কড়া দাওয়াই শুরু করলো প্রদেশ বিজেপি। এমনই এক ঘটনায় গোলাঘাটি মণ্ডল সাধারণ সম্পাদক সঞ্জিত দাসকে দলের তরফ থেকে ধরানো হয়েছে শোকজ নোটিশ। জানা গিয়েছে, পাথালিয়া পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যে ব্যাপক অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তাতে সঞ্জিত বাবুর ভূমিকায় অসন্তুষ্ট হয়েছে দল। সেই ঘটনাতেই 3 দিনের সময় দিয়ে মণ্ডল সাধারণ সম্পাদক সঞ্জিত দাসকে দেওয়া হয়েছে শোকজ নোটিশ। প্রসঙ্গত বলা হয়, পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের পরও প্রধান উপপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে একাধিক জায়গায় দলীয় নির্দেশ অমান্য করে মনমর্জি বিশৃঙ্খলা ও অশান্তি করে একাংশ বিজেপি স্থানীয় নেতৃত্বরা তাদের মনমর্জি চালিয়ে যাচ্ছেন। তাদের টাইট করতেই এবার কড়া দাওয়াই দিল বিজেপির দলীয় সংগঠন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হলেন বিজেপি দলের একাধিক পঞ্চায়েত সদস্য ও কর্মী। অভিযোগের তীর বিরোধী ইন্ডিয়া জোটের কর্মীদের বিরুদ্ধে। প্রতিবাদে থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা। ঘটনা ধর্মনগরের রাজনগর গ্রামে। শুক্রবার ছিল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের রাজনগর কমিউনিটি হলে রাজনগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান। সম্প্রতি এই গ্রামের পঞ্চায়েত নির্বাচনে মোট 11টি আসনের মধ্যে 5টি আসনে বিজেপি, 4টি আসনে কংগ্রেস এবং 2টি আসনে জয়লাভ করে সিপিএম। ফলে একা কোনো দলই পঞ্চায়েত গঠন করতে পারেনি, যদিও সিপিএম কংগ্রেস মিলে পঞ্চায়েত গঠনের সিদ্ধান্ত নেয়। যথারীতি এদিন সকাল 11টা নাগাদ কংগ্রেস ও সিপিএম দলের প্রধান, উপপ্রধান ও তাদের পঞ্চায়েত সদস্যদের শপথ শেষ হলে বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের হয় শপথ। শপথের শেষ মুহূর্তে এদিনের কোনো একটি বক্তব্যকে ইস্যু বানিয়ে কংগ্রেস সিপিএম দলের সমর্থিত পঞ্চায়েত সদস্য ও কর্মীরা বিজেপি পঞ্চায়েত সদস্য ও কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে বলে অভিযোগ। একটা পর্যায়ে তা রূপ নেয় শারীরিক আক্রমণের। তাতেই গুরুতরভাবে আহত হন বিজেপি দলের জেলা পরিষদের সদস্য সোমা দাস, রাজনগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সহ একাধিক বিজেপি কর্মী। ভাঙচুর করা হয় কমিউনিটি হলের আসবাবপত্র। পরে আহতদের উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে রেফার করে দেন ধর্মনগর জেলা হাসপাতালে। বর্তমানে আহত সকলেই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু, আমরা ভারতীয় জনতা পার্টি 5টা আসন পাইছি।
কংগ্রেস পাইছে 4টা আসন আর সিপিএম 2টা আসন। তারা সমঝোতার মাধ্যমে তারা প্রধান উপপ্রধান সিলেকশন করতে শপথ গ্রহণের সুন্দর মতো হয়েছে। শপথ গ্রহণের পরেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া, যেহেতু একটা সরকারি প্রোগ্রাম, পঞ্চায়েত সেক্রেটারি হয়েছে যে সরকারি প্রোগ্রাম, আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হইতে নেই, আমিও কিনারও আসলাম। হঠাৎ করিয়া সিপিএমের এবং কংগ্রেসের গুন্ডাবাহিনী আমার ধাক্কা মারিয়া মাটি ছলাইয়া মাই আরম্ভ করছে। আমার সঙ্গে আরও 2-4 জন আসলো, তার আরও 2-4 জন বলতে প্রায় 7-8 জন আসলো। সবরে তারা বেদরক মারধর করছে। আজকে রাজনগর পঞ্চায়েতে শপথ গ্রহণ জায়গা কংগ্রেসের সিপিএমে তারা আগে ইয়ে করিয়া রাখছে, তারা বিজেপির পিঠাপিঠি করতো, ওই জন্য তারা আমরা কমিটি হলের বিচে পিঠাপিঠি করছে। রাজনগর কমিটি হলে রাজনগর কমিটি হলে কি অনুষ্ঠান আসলো? শপথ গ্রহণ আছে। কয়জন আহত করছে আপনারা? আমরা 8-9 আছে। এদিকে ঘটনার পর কদমতলা থানায় অভিযুক্ত রাজনগর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য সহ কর্মী সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা হয় লিখিত অভিযোগ। এদিন কদমতলা থানার সামনে টায়ার জ্বালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারেরও জোরালো দাবি জানায় বিজেপি দলের কর্মী সমর্থকরা। স্বাভাবিক কারণেই গোটা ঘটনায় কদমতলা ব্লক এলাকা জুড়ে বিরাজ করছে তীব্র চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের বিভিন্ন জায়গায় রেগার কাজ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এই দুর্নীতি মোকাবিলায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ড্রোন ব্যবহারের নির্দেশিকা জারি করেছে প্রায় 2 বছর আগে। সেক্ষেত্রে স্পষ্টভাবে জানানো হয়েছে রেগার কাজে ড্রোন ব্যবহার করতে হবে। তবে এখনো পর্যন্ত ত্রিপুরা এই নির্দেশ মানেনি। 2021 সালে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রেগা আইনে বেশ কিছু পরিবর্তন আনে। 2022 সালে মন্ত্রক নির্দেশ দেয় শুধুমাত্র জিও ট্যাগিং এ রেগার নজরদারি করলেই চলবে না, প্রত্যেকটি রেগার কাজে ড্রোন ব্যবহার করা বাধ্যতামূলক। ড্রোন ব্যবহার করে কাজ চলাকালীন ছবি এবং ভিডিও রেকর্ড করে সেটি কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। অনেক সময়তেই রেগার কাজ নিয়ে নানা ধরনের অভিযোগ উঠে, সেই ক্ষেত্রে এই ছবি এবং ভিডিও কেন্দ্রীয় পোর্টালে পাঠানো থাকলে সেটি প্রমাণ হিসেবে বিবেচিত হবে। এই নির্দেশিকার পরেই রেগা দুর্নীতিকারীরা খানিকটা স্থিমিত হয়ে পড়েন। তবে এখনো পর্যন্ত দেশের মাত্র 11টি রাজ্যের 34টি জেলায় ড্রোন ব্যবহার করে রেগার কাজের নথি কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা হচ্ছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হলো এই 11টি রাজ্যের মধ্যে নেই ত্রিপুরার নাম। 2 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রেগার কাজের রাজ্য ব্যবহার করছে না ড্রোন। রেগায় দুর্নীতি রোধের রাজ্যের 8টি জেলায় রয়েছেন 8 জন ন্যায়পাল। রেগার কাজের দুর্নীতির বিচার এই ন্যায়পালেরাই করবেন। রেগার ক্ষেত্রে শতপ্রণোদিত অভিযোগ গ্রহণ করে তার নিষ্পত্তি করতে পারেন ন্যায়পালরা। তবে সেক্ষেত্রে প্রয়োজন যথেষ্ট প্রমাণের, আর সেই প্রমাণ পাওয়া সম্ভব একমাত্র ড্রোন ব্যবহার করা ছবি এবং ভিডিওর মাধ্যমেই। রাজ্যের একাধিক মহল থেকে বারবার রেগার কাজ নিয়ে অভিযোগ উঠে আসে, তার নিষ্পত্তি এ যাবৎ করা সম্ভব হয়নি। তার এক এবং অন্যমাত্র কারণ হিসেবে জানানো হয় রাজ্য সরকার ড্রোন পরিষেবা দেয়নি। যদিও এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ্য, ড্রোন প্রযুক্তি ব্যবহারের জন্য আর্থিকভাবে কোনো সহায়তা কেন্দ্র করবে না, এই গোটা ব্যবস্থাপনা করতে হবে রাজ্যকেই। সেক্ষেত্রে কবে রাজ্য রেগা দুর্নীতি থেকে মুক্তি পাবে, তাই এখন সাধারণ খেটে খাওয়া মানুষের নিত্যদিনের প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাড়ছে মানুষের গড় আয়ু, পাল্লা দিয়ে বাড়ছে রোগও। স্বাস্থ্য বীমাকে এই ক্ষেত্রে প্রচার করা হচ্ছে ঢাল হিসেবে। 18% জিএসটি এবং বেসরকারি কোম্পানিগুলির মর্জি মাফিক প্রিমিয়ামের কারণে স্বাস্থ্য বীমা আজ প্রায় বিলাসিতার সমান, বিশেষ করে প্রবীণ, নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তদের কাছে। আশ্চর্যজনকভাবে হাত গুটিয়ে রেখেছে সরকার। নিউজ নাওয়ের বিশেষ প্রতিবেদনে আজ আমরা তুলে ধরছি স্বাস্থ্য বীমার পোস্টমর্টম। চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী মানুষের গড় আয়ু 60 থেকে বেড়ে দাঁড়িয়েছে বর্তমানে 65। তার সাথে পাল্লা দিয়ে দ্রুত বাড়ছে রোগ এবং চিকিৎসার বিপুল খরচও। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি স্তরে নিঃশুল্ক স্বাস্থ্য বীমা থাকলেও তুমুল ঢক্কানিনাদের আড়ালে সাধারণ মানুষ শারীরিক দুর্ভোগে পড়লে তার কতটা কাজে আসে সেই বিষয়ে হাড়ে মজ্জায় অবহিত ভুক্তভোগীরা। উচ্চ আয়সম্পন্ন পরিবারের সমস্যা না থাকার কারণে বেসরকারি স্বাস্থ্য বীমার চড়া প্রিমিয়াম চিন্তার ভাঁজ ফেলে না তাদের কপালে। কিন্তু মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির পাশাপাশি স্বল্পবিত্তের আয়ের প্রবীণদের কাছে স্বাস্থ্য বীমা অনেকটাই বিলাসিতার সমান।
ভূপ্রাকৃতিক কারণে ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যে উন্নততর চিকিৎসা পরিষেবা আজও অপ্রতুল। জটিল অসুখে আক্রান্ত হলেই রোগীর সঙ্গে একাধিক পরিজনকে উড়ে যেতে হচ্ছে কলকাতা, বেঙ্গালুরু কিংবা চেন্নাই। চিকিৎসা ব্যয়ের সঙ্গে যুক্ত হয় পরিবহন ও রাহা খরচ। ক্যান্সার হোক কিংবা হার্টের সমস্যা, কিডনির অসুখ হোক কিংবা লিভার সিরোসিস, কঠিন রোগের সঙ্গে মৃত্যু ভয়ের পাশাপাশি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে চিকিৎসার খরচ সংক্রান্ত চরম দুশ্চিন্তা। পরিজনের চিকিৎসা করাতে গিয়ে ঘটি বাটিয়ে বিক্রি হয়ে যাচ্ছে বহু পরিবারেরই। বিশ্লেষকদের আধুনিক ভাষায় যা হলো মেডিকেল পোভার্টি। এক্ষেত্রে স্বাস্থ্য বীমা অনেকটা ঢালের কাজ করে ভার কিছুটা লাঘব করতে পারে, কিন্তু স্বাস্থ্য পরিষেবার বিশ্বজুড়ে যেখানে এমন রমরমিয়ে চলছে ব্যবসা, সেখানে বাদ যাচ্ছে না আমাদের দেশও। আর বাস্তবে স্বাস্থ্য বীমার সেবার নামে শোষণ চলছে বলেই মনে করছেন একাংশ মহল। যেদিন থেকে স্বাস্থ্য বীমা বাজারে এসেছে সেই দিন থেকেই নামি দামি চিকিৎসালয়গুলি পরিষেবার নামে স্বাস্থ্য ব্যবসায় নেমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। ভারতবর্ষে সরকারি হাসপাতালের মোট শয্যা সংখ্যা যা, তার চেয়ে বেসরকারি হাসপাতালের শয্যা অনেক বেশি। 2021-এর সর্বশেষ সমীক্ষা অনুযায়ী দেশের সরকারি হাসপাতালে শয্যা রয়েছে 8,25,235টি, অর্থাৎ প্রতি 1000 জনসংখ্যায় রয়েছে 0.6% শয্যা। স্বাভাবিক কারণেই মানুষ বাধ্য হচ্ছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে, আর এই ক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন বিপুল অর্থ। অনেক ক্ষেত্রেই রোগীর পরিবার জানতেও পারে না ঠিক কোন খাতে খরচের বহর দাঁড়াতে পারে কোথায় গিয়ে। প্রেক্ষিতে মানুষকে ছুটতে হচ্ছে বীমা কোম্পানিগুলোর পেছনে, আর তারাও মর্জিমাফিক বাড়িয়ে চলেছে বীমার প্রিমিয়াম, করে চলেছে সুযোগের সদ্ব্যবহার। বিশেষত প্রবীণদের জন্য বীমা সংস্থাগুলি যে হারে প্রিমিয়াম বৃদ্ধি করছে, উপরন্তু তার সঙ্গে প্রদেয় 18% জিএসটি এক কথায় অমানবিক বলেই মনে করছেন তথ্যবিজ্ঞরা। পরোক্ষে একে রাষ্ট্রীয় শোষণ বলতেও দ্বিধা করছেন না অনেকেই। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছে যে স্বাস্থ্য বীমার খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ বীমা নিয়ন্ত্রক IRDA এর চেয়ারম্যান দেবাশিস পান্ডা। অতিমারি পরবর্তী সময়ে দিল্লিতে এ সংক্রান্ত এক সম্মেলনে তিনি সখেদে মন্তব্য করেন, পলিসি কেনার খরচ এত বেড়েছে যে দেশে বীমার প্রসার বাধা পাচ্ছে। একজন অবসরপ্রাপ্ত প্রবীণ তার ও তার স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য বীমা করতে গেলে এখন খরচ পড়ছে প্রায় কমপক্ষে 75,000 টাকা। তার সঙ্গে যুক্ত হচ্ছে চড়া হারে জিএসটি। কেন্দ্রীয় সরকারেরই সর্বশেষ এক সমীক্ষা অনুসারে গত 3 বছরে স্বাস্থ্য বীমা সারেন্ডার করে দিয়েছে 43% বীমা গ্রাহক। মানুষের আয়ু বৃদ্ধির সুযোগ যেমন বীমা কোম্পানিগুলো নিচ্ছে, তেমনই নিচ্ছে সরকারও, এমনটাই অভিযোগ করছেন সাধারণ মানুষ। প্রবীণ নাগরিকদের বীমার প্রিমিয়াম কমানোর জন্য IRDA কে কড়া নির্দেশ দেওয়া এবং বীমার পুরো প্রিমিয়ামেই আয়কর ছাড় দেওয়ার মতো জনমুখী সিদ্ধান্তগুলি কেন নিতে পারছে না কেন্দ্রীয় সরকার, তা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তাৎপর্যপূর্ণভাবে নগদ টাকা দিয়ে চিকিৎসা করালে যা বিল হয়, রোগীর বীমা থাকলে বিলের অঙ্ক বেড়ে যায় অনেক বেশি। তথ্যবিজ্ঞ মহলের মতে বীমার জিএসটি বীমা গ্রহীতার কাছ থেকে নয়, বীমা কোম্পানিগুলির কাছ থেকে নিলে সবচেয়ে বেশি উপকৃত হবেন নিম্ন মধ্যবিত্ত এবং প্রবীণ নাগরিকরা। এর পাশাপাশি বেসরকারি হাসপাতাল এবং প্যাথোলজিগুলিতে রোগীদের উপর যে অস্বাভাবিক এবং মর্জিমাফিক খরচ চাপানো হচ্ছে, তাতে নজরদারি চালাতে হবে রাজ্য সরকারকেই। অপরদিকে 18% জিএসটির যে 9% হার রাজ্যগুলিও পাচ্ছে, সেটিও মুকুব করলে সবচেয়ে বেশি উপকৃত হবেন বিশেষ করে প্রবীণ নাগরিকরা। স্বাস্থ্য বীমা আমজনতার রক্ষা কবচ, সামাজিক কল্যাণের বিষয়, সাধারণ মানুষের কাছে শেষ বয়সের সহায়। এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যবস্থাপনাটিকে জনমুখী করার দায়িত্ব কিন্তু সরকারেরই। ব্যুরো রিপোর্ট,
নিউজ নাও। ত্রিপুরার বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি করল সারা ভারত কৃষক সভা। শুক্রবার সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ অমরারাম এবং সর্বভারতীয় নেতৃত্ব প্রি কৃষ্ণ প্রসাদ পরিদর্শন করেন রাজ্যের বিভিন্ন বন্যা কবলিত এলাকাগুলি। শেষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় নেতৃত্ব। लेकिन अभी भी इसको नेशनल कैलेमिटी राष्ट्रीय आपदा घोषित नहीं किया है, तो हमारा सबसे पहले डिटेल सर्वे हो और केंद्र सरकार इसको राष्ट्रीय आपदा घोषित करे। গোটা বিশ্বের মধ্যে মৎস্য উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। মৎস্য ক্ষেত্রে আরও ব্যাপক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় গোটা দেশে ১,৫৬৪ কোটি টাকার প্রকল্পের শুভ সূচনা করে। মহারাষ্ট্রের পালঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের মধ্যে রয়েছে আমবাসা ব্লকের অন্তর্গত কেকোয়া মারাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সুনীল দাসের বাড়িতে গড়ে ওঠা ফ্রেশ ওয়াটার ফিনফিশ হ্যাচারি। এক সাক্ষাৎকারে সুনীল দাস জানিয়েছেন, এই হ্যাচারি তৈরি করতে মোট ব্যয় হয়েছে ২৫ লক্ষ টাকা। এর মধ্যে সরকারিভাবে প্রদান করা হয়েছে ১৫ লক্ষ টাকা এবং বাকি ১০ লক্ষ টাকা তিনি নিজে ব্যয় করেছেন। এখান থেকে যে রেণু উৎপাদন করা হবে সেগুলি বাজারজাত করলে অনেকটাই লাভবান হবেন। তিনি আশা করেন এর থেকে অনেকেরই কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। সুনীল দাসের বাসভবনে মৎস্য দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় মহারাষ্ট্রের পালঘরে, যেখানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই প্রকল্পের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, মৎস্য দপ্তরের আধিকারিক ও সাধারণ মানুষ। এই কেক মছড়ার সুনীল দাস মহোদয় আজকে এখানে পিএম MSSY এই যোজনায় ওনাকে একটা হ্যাচারি দেওয়া হয়েছে। এই হ্যাচারির ব্যয়ের হচ্ছে ২৫ লক্ষ টাকা। ২৫ লক্ষ টাকার মধ্যে ১৫ লক্ষ টাকা গভর্নমেন্ট বেয়ার করেছে এবং ১০ লক্ষ টাকা সুনীল দাস মহোদয় এটা ওনার নিজস্ব খরচের। এই আজকে যে আপনারা দেখছেন যেখানে আছেন হ্যাচারি, এই হ্যাচারি উনি তৈরি করেছেন। তার জন্য ফিশারি ডিপার্টমেন্টের থেকে এখানে ফিশারি ডিপার্টমেন্টের এই ডেপুটি ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, অন্যান্য আধিকারিক এবং আমাদের পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত চেয়ারপারসন হেমালি দেববর্মা মহোদয় আছেন, আমাদের এই পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, অন্যান্য আধিকারিকরা আছেন, সবাই আছেন। আজকে আমরা এখানে এই হ্যাচারিটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর হাত ধরে এটা উদ্বোধন হবে। এটা এই ভার্চুয়ালি এটা উদ্বোধন করবেন আমাদের ভারতের। আত্মনির্ভর স্লোগান সামনে রেখে এখন প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক স্বনির্ভর ভারত। তবে শত্রু দমনে আমেরিকান অ্যাসল্ট রাইফেলের ওপরেই ভরসা রাখল সেনা। কেনা হচ্ছে ৭৩,০০০ সিগ 716 G2 অ্যাসল্ট রাইফেল। ভারতীয় সেনার দীর্ঘদিনের দাবি মেনে স্ট্যান্ডার্ড ওয়েপন্স বদলে সক্রিয় হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। সেই ধারা মেনেই এবার সেনার জন্য আমেরিকার সংস্থা সিগসওয়ারের তৈরি ৭৩,০০০ সিগ ৭১৬ G2 অ্যাসল্ট রাইফেলের বরাদ দেওয়া হয়েছে। ভারতে তৈরি ৫.৫৬ মিলিমিটারের ইনসাসের বদলে ৭.৬২ মিলিমিটারের সিগ ৭১৭ রাইফেলই আগামী দিনে স্ট্যান্ডার্ড ওয়েপন হিসেবে ব্যবহার করবে সেনার পদাতিক ব্যাটালিয়নগুলো। ইতিমধ্যেই জম্মু কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় জঙ্গি বিরোধী অভিযানে সিগ ৭১৬ G2 অ্যাসল্ট রাইফেল ব্যবহার করছে সেনার স্পেশাল সার্ভিস গ্রুপ। ফলও মিলেছে সন্তোষজনক। রাইফেলের বরাতের কথা উল্লেখ করে সিগসওয়ারের গোষ্ঠীর প্রেসিডেন্ট তথা সিইও রণ কোহেন জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ প্রচেষ্টার অংশীদার হতে পেরে সংস্থা গর্বিত। ঘাতক ক্ষমতায় অনেক বেশি প্রাণঘাতী আমেরিকায় তৈরি হয় স্বয়ংক্রিয় রাইফেল। ১৬ ইঞ্চির ব্যারেলের MLOM হ্যান্ডগার্ড রাইফেলে রয়েছে ৬ পজিশন টেলিস্কোপিক স্টক, যার সাহায্যে শত্রুপক্ষকে আঘাত করা যাবে যে কোনো প্রান্ত থেকে। বিশেষ করে পাকিস্তান সীমান্তে জঙ্গি দমনে সেনার হাতে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে ১০,০০০ সিগ ৭১৭ রাইফেল।
প্রসঙ্গত ক্ষমতায় আসার পরেই প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের স্লোগান রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত কয়েক বছরে এই ক্ষেত্রে একদিকে যেমন অস্ত্র রপ্তানিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত, তেমনি অন্যদিকে দেশীয় সংস্থাগুলির তৈরি নানান আধুনিক অস্ত্র ব্যবহার করছে ভারতীয় সেনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্কুলে যাওয়ার পথে অপহৃতা অষ্টম শ্রেণীর ছাত্রী, ঘটনা বিশ্রামগঞ্জ থানা এলাকায়। স্কুলে যাবার পথে অষ্টম শ্রেণীর নাবালিকাকে অপহরণ করে নিয়ে আটকে রাখার অভিযোগ। ঘটনাটি ঘটে 28 আগস্ট বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সুতারমুড়া রাঙাপানিয়া এইচবি স্কুলে। দুদিন ধরে মেয়ের খোঁজ পাননি অভিভাবক। শুক্রবার সকালে নাবালিকার পরিবার জানতে পারে নাবালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যাওয়া হয় সোনামুড়া থানার কমলনগর কলাবাড়ি এলাকায়। এরপরেই নাবালিকার পরিবার বিশ্রামগঞ্জ থানায় এসে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গেই নাবালিকার পরিবারকে সোনামুড়া থানায় পাঠিয়ে দেওয়া হয়। নাবালিকার পরিবার এখনো পর্যন্ত জানেন না কে বা কারা তাদের নাবালিকাকে অপহরণ করেছে। তবে ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। স্কুলে পড়তে গেছি, পড়ার সময় স্কুল থেকে তো জবরদস্তি করে লয়ে গেছি কমলনগর কলাবাড়ি। তখন খবর পাইছি, আমরা গেছি। আর আমার লগে যাইতে দিই না, কত কইতেও দিই না, আদায় রাখছি। তারা আটকে রাখছে। কাল পরশু গেছি, আমরা খবর পাইছি গেছি, কিন্তু আমরা দেখো কতও দিই না, কথা কতও দিই না, তারা আদায় রাখছে। মেয়েটার বয়স কত? মায়ের 14 বছর। 14 বছর না? 14 বছর বয়স। কোন ক্লাসে পড়ে? এতো করে। কোন স্কুলে? স্কুল থেকে জোর করে লয়ে গেছে। স্কুল থেকে জোর করে লয়ে গেছি। আমার দিদির মায়ের তো মোবাইলে নাই, তারা জবরদস্তি করে এমনি স্কুল থেকে উঠে লয়ে গেছি। পরে খবর পাওয়ানি, আমরা খবর দিছি, খবর পাওয়ানি, আমরা গেছি। আর আমরা লোক দেহ করতে দিই না, কথা করতে দিই না, তারা জবরদস্তি। এখন কই আইছেন? ওখানে আমরা থানা আছি। আমার মায়ের গায়ে আনন্দ লাগে। আমার মায়ের কখন লেখাপড়া করতেছি, আমরা আনন্দ নামবো, মায়ের নামবো ওখানে। শুক্রবার আবারও আড়ালিয়া ব্রিজ এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এই ব্যক্তির আনুমানিক বয়স 45 বছর। শুক্রবার দুপুর থেকেই এই ব্যক্তি আড়ালিয়া ব্রিজ এলাকায় পড়েছিলেন। এরপরেই স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন এই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরবর্তী সময় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এখনো পর্যন্ত এই ব্যক্তির পরিচয় জানা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তাও অজানা। বর্তমান সময়ে রাজধানীতে এলোপাথারি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াচ্ছে। আমার কাছ থেকে খবর আছে, আড়াইলা বাজার থেকে একজনকে ফোন করছে যে আমরা এমজি বাজার ফায়ার স্টেশন ফোন করছে যে ইয়েতে আড়াইলা ব্রিজের উপরে একটা লোক পড়ে গেছে। আমরা গেলাম, গিয়া দেখি একটা লোক এই অবস্থা পড়া আছে, তারা তুলে নিয়ে আমরা রেস্কিউ করছি, রেস্কিউ করে তুলে নিয়ে জীবিত নিয়ে গেছি। নাম টাম কিছু জানা গেছে? নাম টাম কিছু জানা গেছে। মৃত অবস্থা এরকম অবস্থা পারি না, ডাক্তারের কি প্রাথমিকভাবে কি মনে হয়েছে? প্রাথমিকভাবে বলতে আমরা গিয়ে দেখছি পড়ে রয়েছে। আসামের ওরাং জাতীয় উদ্যানে মিলল বনরক্ষীর ক্ষত বিক্ষত দেহ। বুধবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন তিনি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাঘের হানায় মৃত্যু হয় তার। নিহত বনরক্ষীর নাম ধানমণি ডেকা, তার বয়স 25। তিনি দারং জেলার বাসিন্দা। বুধবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বেশ কিছুক্ষণ পর সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। শেষমেশ রাত 10:30 নাগাদ তার দেহাংশ উদ্ধার হয়। শরীরে তার আঁচড় এবং কামড়ের দাগ স্পষ্ট। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন তার শরীরে এক অংশ খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার হওয়া অংশেও রয়েছে একাধিক গভীর ক্ষত। তাতেই মনে করা হচ্ছে কোনো হিংস্র বন্যপ্রাণীর আক্রমণে প্রাণ গিয়েছে তার। দারাং পুলিশের এসপি প্রকাশ সেনওয়াল বলেছেন, মৃত বনরক্ষীর শরীরের আঘাতগুলি দেখে মনে হচ্ছে সম্ভবত বাঘের হানা। হামলার পর তাকে টেনে বেশ কিছু দূর অব্দি নিয়ে গিয়েছে ঘাতক। খুবলে নেওয়া হয়েছে দেহের একাংশ। দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে এমন ঘটলো তাও খতিয়ে দেখছে বন দপ্তর। তাদের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টি স্পষ্ট হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।